জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। যদি আওয়ামী লীগ এবং এর সর্বোচ্চ নেতা শেখ হাসিনার কাছে এটা হচ্ছে অত্যন্ত সুখের একটি দিন, কারণ এই দিনেই শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার ১৯ জন মন্ত্রী একেবারে ১৫ আগস্টের দিনই খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন এবং পর্যায়ক্রমে শেখ মুজিবের মন্ত্রিসভার ৩৯ জন সদস্য খন্দকার মোস্তাকের সাথে হাত মিলিয়ে মন্ত্রী হয়েছিলেন। কিন্তু একজন মন্ত্রীও ছিলেন না যারা কিনা শেখ মুজিবের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এবার হচ্ছে শেখ হাসিনা। তিনার প্রতিক্রিয়া কি? প্রতিটা ১৫ আগস্ট আসলে তিনি একটি মায়া কান্না করেন, শেখ মুজিব শেখ রাসেলকে নিয়ে কিছু আবেগী কথাবার্তা বলেন, কিন্তু তিনি হাসানুল হক ইনুকে তার মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছেন। শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, মন্ত্রী পরিষদ সচিব, সেই এইচ.টি. ইমাম খন্দকার মুস্তাকেরও মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। সেই এইচ.টি. ইমাম আজকে শেখ হাসিনার সবচাইতে কাছের লোক। অতএব সন্দেহ হয় শেখ হাসিনা আসলেই কি শোক প্রকাশ করেন নাকি এটা নিয়ে ব্যবসা করছেন। আজকে যদি তিনার কষ্টই লাগতো তাহলে যে মানুষটা যে বিষয় নিয়ে কষ্ট পেয়েছে সেটার অভিজ্ঞতা যেহেতু তার আছে, সেটা নিয়ে তার সবচেয়ে বেশি খারাপ লাগবে। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন, তিনি নিশ্চয়ই চাবেন অন্য কোনো মানুষ যেন এ ধরনের কষ্ট আর না পায়। পুরো বাংলাদেশে আজকে 15 আগস্টের পুনরাবৃত্তি হচ্ছে। অসংখ্য পরিবারের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে। কি দোষ ছিল ইলিয়াস আলীর? কি দোষ ছিল চৌধুরী আলমের? আজকে ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপির অসংখ্য মানুষ বছরের পর বছর ধরে তারা ঘুমাতে পারে না বাসায়, দেশে থাকতে পারে না, দেশের বাইরে আছে। অতএব এসব দেখে মনে হয় শেখ হাসিনা শুধু রক্ত চায়, ক্ষমতায় থাকতে চায়, এসবকে বিক্রি করে তিনি বাংলাদেশে রাজনীতি করছেন। আপনারা নিশ্চয়ই জানেন আমার মা গত ২৬ তারিখে মারা গেছেন। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল আমার সাথে দেখা করা, আমাকে শেষবারের মতো দেখা। আমি যেতে পারি নাই। অনেকে হয়তো বলবেন যে আপনি সরকারের বিরুদ্ধে কথা না বললে তো আপনি যেতে পারতেন। কিভাবে যেতে পারতাম? বাংলাদেশে এমন কোন ক্রাইম রিপোর্টার আছে যার বিরুদ্ধে মামলা নাই? আমার নামেও ছিল। তো মানহানির যেসব মামলাগুলো আমার নামে ছিল, সেই মামলায় আমাকে পুলিশ ধরতে গিয়েছে, দিনের পর দিন আমার বাড়িতে গিয়েছে। আমি পালিয়েছিলাম একটা বছর, এরপরে চলে আসলাম। আরে ভাই, আমি তো এত বিরাট বড় কেউ না, আমার পেছনে এত সমস্যা কেন? আমার মামলায় আমাকে ধরার জন্য কি কি করা হয়েছে তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি আগে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২১ টেলিভিশনের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসাইনের সম্পদ ক্রয়ের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় মামলায় হাজিরা দিতে না পারায় ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার সম্পদ ক্রয়ের নির্দেশ দিলেন আদালত। মামলা সহ বিভিন্ন হুমকির কারণে ২০১৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে চলে যান ইলিয়াস। আমার সম্পত্তি ক্রয়, আমার কি সম্পত্তি আছে? আমার কোনো ব্যাংকে যদি চারানা পয়সা যদি আপনি নিয়ে নেন, আমার নামে যদি কোনো জমি থাকে, কোনো বাড়ি থাকে, নিয়ে নেন। আমার একটা বাড়ি আছে, যে বাড়িটা কিনা কত সালে কেনা হয়েছে, সেই সময় আমার বয়স কত, সেগুলো খোঁজ নিয়ে দেখেন। সেই বাড়িতে তালা মারতে যাচ্ছেন। আমার মা মারা গেলেন, আমার মায়ের উপরে নির্যাতন কম করা হয় নাই। কোন বিএনপির মন্ত্রী এমপির বাসায় এতবার পুলিশ গিয়েছে কিনা, এত সংস্থা থেকে পুলিশ গিয়েছে কিনা আমি জানি না। ডিজিএফআই, ডিএসবি, ডিবি, পুলিশ, এমন কোন সংস্থা নাই যান নাই সবশেষ গিয়ে বাড়িতে গিয়ে ভিডিও করে এনেছেন। কেন রে ভাই, আমি কি সন্ত্রাসী নাকি? যাই হোক, আমার মা মারা গেছে, সেটা নিয়ে কারোর কাছে করুণা চাই না। আমাকে কেউ সান্ত্বনা দেওয়ার জন্য ফোন দিচ্ছে, সেই ফোনও রিসিভ করি না। আপনি আমার মাকে ফেরত দিতে পারবেন? আমাকে সান্ত্বনা দিয়ে শুধু আমার মার কথা মনে করিয়ে দিচ্ছেন, ফোনে কথাও বলি না। অতএব আমার মতো একজন ইলিয়াসের জীবনে কি কষ্ট, সেটা নিয়ে কথা বলার দরকার নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশে থাকতে পারে না, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িতে ঘুমাতে পারে না। অতএব তাদের কাছে আমার এই কষ্টটা কিছুই না। আমি এটা মেনে নিচ্ছি, আপনারাও মানার জন্য প্রস্তুতি নেন। আমার মতো একজন সাধারণ অগুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে কথা বলতে আসি নাই, রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে নিয়ে আজকে কথা বলবো, যিনি একজন বিচারক ছিলেন। তিনার নাম মোতাহার হোসেন। এই মোতাহার সাহেব
তিনার স্ত্রীও আমার মা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে মারা গেছেন। চিকিৎসা না পেয়ে দীর্ঘ 7 বছর মোতাহার সাহেব দেশের বাইরে আছেন। চাকরির একেবারে শেষ সময় চলে এসেছিল, ইচ্ছা ছিল পরিবার পরিজন নিয়ে মিলেমিশে তারপর থাকবেন, সেটা সম্ভব হয় নাই। আজকে 7 বছর ধরে তিনি দেশের বাইরে। তিনার স্ত্রী মারা যাওয়ার খবর শোনার পর থেকে তিনি পাগলের মতো আচরণ করছেন। হসপিটাল, ডাক্তার এগুলো করে তার এখন সময় কাটছে। মানসিক শারীরিক দুইভাবেই তিনি বিধ্বস্ত। তার এই করুণ পরিণতির কারণ কি জানেন? তিনি সরকারের সাজানো একটি মিথ্যা মামলার রায় সরকারের ইচ্ছে মতো দেয়নি। এটাই হচ্ছে তার অপরাধ। আমি দেশে না যেতে পারে, আমি মনে করি আমি কাছে না থাকতে পারে, আমি তাকে সুচিকিৎসা দিতে না পেরে তার মৃত্যু আরো ত্বরান্বিত হয়েছে। আমাকে দেখার জন্য যে হাজারি করেছে, এটা তো আমি তো বলতে পারবো না। মোতাহার সাহেব, তার ব্যক্তিগত একটু পরিচয় জানা দরকার। তিনি তার চাকরি জীবনে চুয়াডাঙ্গা জেলাতে ছিলেন এবং চুয়াডাঙ্গা সহ দেশের যে সব জেলাতে তিনি চাকরি করেছেন, বিচারকের দায়িত্ব পালন করেছেন, কোন জায়গায় কোনো একজন মানুষ তার বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের অভিযোগ করতে পারবে না। যার পুরস্কার হিসেবে 111 সরকার এসছে। তারপরে তিনি যে বিশেষ আদালতগুলো ছিল যেখানে চাঞ্চল্যকর বিভিন্ন মামলা পরিচালিত হতো, সেই কোর্টের বিচারক হিসাবে নিয়োগ পান এবং সেখানে তিনি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সৌদি কূটনীতিক খালাফ, তারপরে বসুন্ধরার মালিকের ছেলের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছিল সেই মামলা, এই মামলাগুলো তিনি পরিচালনা করেছেন। অতএব তিনার সুনামের কোনো ঘাটতি নেই। কিন্তু বিপত্তি বাধে যখন কিনা সরকারের এই অসৎ উদ্দেশ্য তিনি বাস্তবায়ন না করেন, তখন আমাকে সরকার, আইন সচিব, ডিজিএফআই এরা বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল, আমাকে হত্যার হুমকি দিয়েছিল যে তারেক রহমানকে খালাস দিয়ে আমি যদি আমার চেম্বার থেকে বাহিরে যাই, সঙ্গে সঙ্গে আমাকে গুম করা হবে এবং আমার লাশ আমার সন্তান, আমার আত্মীয় স্বজন কেউ পাবে না, কোনোদিনও পাবে না। এই মামলাটা করেছিলেন খাদিজা ইসলাম নামে একজন নারী, যিনি কিনা চাইনিজ একটি কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। তিনি সেই মামলাটা করেছিলেন গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে, যিনি তার কাছে $7.5 লাখ ঘুষ নিয়েছিলেন একটি কাজের বিনিময়ে। সিঙ্গাপুরের যে অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, গিয়াসউদ্দিন মামুনের সাথে যে কথা হয়েছে, সবকিছু বর্ণনা দিয়ে তিনি মামলাটা করেছেন। সেখানে তারেক রহমানের কোনো নাম গন্ধ কিচ্ছু নাই। এবং সেই মামলাতে এই মোতাহার সাহেব রায় দিয়েছেন। সেটা রায় হয়েছে কি, 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, 40 কোটি টাকা জরিমানা করা হয়েছে গিয়াসউদ্দিন আল মামুনকে। কিন্তু সরকার তাতে সন্তুষ্ট হয়নি, কারণ সরকারের উদ্দেশ্য ছিল সেই মামলাতে তারেক রহমানকে জড়াতে হবে। অত্যন্ত ন্যায়পরায়ণ এবং একরোখা টাইপের মানুষ মোতাহার সাহেব যখন তাদের কোনো প্রস্তাবে রাজি না হয়, তখন তাকে হাইকোর্টের বিচারক হিসেবে পদোন্নতি দেয়া, ধানমন্ডিতে একটি 5 কোটি টাকার বাড়ির মালিক করে দেয়া, শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ করে দেয়া, এই ধরনের অনেক প্রলোভন দেখানো হয়, কিন্তু তাতেও তিনি রাজি হননি। সবশেষ তখনকার যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং আইন বিভাগের সচিব আবু সালে শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল, তিনাকে শেখ হাসিনা দায়িত্ব দেন জোর করে এটা ব্যবস্থা করার, যেন তারেক রহমানের নাম কোনো না কোনোভাবে এই মামলাতে আসে এবং তার বিরুদ্ধে রায় দেওয়া যায়। কামরুল ইসলাম এবং দুলাল এই দুজন তাকে নানানভাবে চেষ্টা করেন তারেক রহমানকে এই মামলায় ফাঁসানোর জন্য। যখন তাদের এই মিশন সাকসেস হয়নি, তখন তারা করেন কি, তাকে প্রধান বিচারপতি তখনকার এবিএম খায়রুল হকের বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে এবিএম খায়রুল হক তিনাকে বলেন, যদি চাকরি করতে চান তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে এই মামলা শেষ করতে হবে, প্রতিদিন শুনানি দিয়ে তারপর তারেক রহমানকে কনভিক্ট করতে হবে। তিনি তাকে বলেছেন যে, স্যার, এই মামলায় আমি যা পাবো, আইন যা বলে আমি সেভাবেই রায় দেব।
তখন দুলাল এবং কামরুল বুঝতে পারেন যে তিনি তাদের ইচ্ছা মতো এই মামলাতে রায় দিচ্ছেন না, যেহেতু তার পেছনের যে ইতিহাস, তিনি কখনোই অনৈতিক কোনো কাজের কাছে, কোনো চাপের কাছে নথি স্বীকার করেনি, আপোষ করেননি, সেহেতু তারা মনে করছেন যে এই মামলাতেও তারা তাদের ইচ্ছা মতো যে বানানো রায় সেটা দেবেন না। যে কারণে ডিজিএফআই তৎকালীন যে মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেন, তিনার অফিসে তিনাকে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে দিয়েও কিছু ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও তিনি একই জবাব দিয়েছেন। সবশেষ মামলার ঠিক দুদিন আগে, অর্থাৎ 15ই নভেম্বর 2013 তারিখ, সেদিন তারা একজন হাইকোর্টের বিচারক অশীষ রঞ্জন দাস ধানমন্ডির সেই বাসাতে নিয়ে যান। সেখানে তাকে নিয়ে যাওয়ার সময় ডিজিএফআই লোকজন তার বাসায় এসে তাকে বলেন যে আপনাকে তিনার বাসায় যেতে হবে, জোর করে তিনাকে নিয়ে যান। এবং তিনাকে সেখানে নিয়ে যাওয়ার সময় ঠিক ভবনের নিচে যে জহিরুল হক দুলাল, তিনার কোমর থেকে পিস্তল বের করেন এবং এগুলো বের করে তিনি জাস্ট তিনাকে একটি ভীতি প্রদর্শন করার চেষ্টা করেন। এবং ভেতরে যখন তাদের মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ের মধ্যে মোতাহার সাহেবের মাথায় পিস্তল ঠেকিয়ে দুলাল তাকে এই রায় তাদের ইচ্ছা মতো দেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করেন। তখন তিনি কাগজ ছুঁড়ে ফেলেন এবং অশীষ রঞ্জন দাস তিনাকে বলেন যে স্যার, আমি এই মামলা করতে পারবো না, আপনি রায় লিখে দেন, আমি সই করে দেবো, আপনাদের ইচ্ছা মতো যে রায় ইচ্ছা লেখেন আমি সই করে দেবো। তখন অশীষ রঞ্জন দাস বলেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে তিনি আবার বলেন যে না, আমি এই রায় লিখতে পারবো না, আপনি লিখেন, লিখে তারপরে শেষ করেন। দুলাল সবশেষ তাকে মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে বলেন যে কালকে শনিবার, পরশুদিন রোববার মামলার রায়, অতএব কালকে সন্ধ্যার মধ্যে আপনি একটি রায় লিখে শেষ করবেন, যেটা আমরা চাই। তখন তিনি অপূর্ণাঙ্গ একটি রায় লিখেন, কারণ ওই দিনের মধ্যে তিনি রায়টি লিখতে পারেন নাই। কিন্তু আগে থেকে যে রায়টি লেখা ছিল, সেই রায়টি তিনি কৌশলে তার বিভিন্ন কাগজপত্রের ভেতরে করে কোর্টে পাঠানোর ব্যবস্থা করেন। কোর্টে ঠিক নিয়ম অনুযায়ী তিনি এজলাসে যান এবং সেখানে যায় তার যে কোর্ট যে রায়টি ছিল সেই রায়ের কপিতে তিনি স্বাক্ষর করেন এবং হুকুমনামা পড়ে তিনি এজলাস থেকে বের হয়ে যান। তিনি এজলাস থেকে বের হলে তাকে গুম করা হবে এবং তার পরিবারের মানুষকে খুন করা হবে, এই কথাটা তার খুব কাছের দুজন বিচারক তিনাকে আগেই বলেছিলেন। যে কারণে তিনি এজলাস থেকে বের হয়ে 4 দিনের ছুটিতে তিনি চলে যান অজ্ঞাত স্থানে। সেদিন আদালতে যখন রায়টি তিনি স্বাক্ষর করে তারপরে বের হয়ে যান, সেই রায়ের কপিটি সেখানে স্থানীয় যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আগে থেকেই সেখানে ছিল তারা ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিলে অজ্ঞাত স্থানে বসে মোতাহার সাহেব তার স্টেনোকে ডিটেকশন দিয়ে তারপরে তিনি সেই রায়টি আবার সংযোজন করেন সেই রাতেই। এর 4 দিন পরে তিনি যথারীতি তার কাজে যোগ দেন। কিন্তু সেদিন থেকে 1 মাস 13 দিন পর মোতাহার সাহেবের রিটায়ারমেন্টে যাওয়ার কথা, অর্থাৎ 2013 সালের 31শে ডিসেম্বর তিনার চাকরি শেষ। এর মাঝখানের যে সময়টা, এই সময়টাতে তিনি নানানভাবে গোয়েন্দা সংস্থার লোকজনের কাছে জানতে পারেন যে 31 তারিখে তিনি যখনই অফিস থেকে বের হবেন তারপরে তাকে গুম করা হবে। যে কারণে তিনি 30 তারিখ পর্যন্ত অফিস করেছিলেন এবং 30 তারিখে তিনি রিটায়ারমেন্টে যত কাগজপত্র ছিল সব তিনি স্বাক্ষর করে তারপরে চলে যান। কিন্তু এই ঘটনাটাকে শেখ হাসিনা, এমনকি এরশাদ, এমনকি আওয়ামী লীগের বড় বড় সব নেতারা সংসদে পর্যন্ত মিথ্যাচার করে বলেছেন যে মোতাহার সাহেব 17 তারিখে রায় দিয়েছেন এবং 17 তারিখে রায় দিয়ে তিনি মোটা অঙ্কের টাকা তারেক রহমানের কাছ থেকে নিয়ে তারপর অজ্ঞাত স্থানে চলে যান, অথচ তিনি 30 তারিখ পর্যন্ত ডকুমেন্টেড অফিসে চাকরি করেছেন। আমি যখন মালয়েশিয়া আসার কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সমস্ত মিডিয়া আমার বিরুদ্ধে জঘন্যভাবে মিথ্যাচার শুরু করলো। এই মিথ্যাচারের মধ্যে যেমন লন্ডনে আমার নাকি একটা স্ত্রী আছে, আমার নাকি সেখানে একটা সন্তান আছে, সেখানে নাকি আমার প্রাসাদ সমান একটা বাসা আছে, আমার সন্তান কোন অভিজাত কলেজে লেখাপড়া করে। অথচ এই যে অভিযোগটা দিল, আমি তো কোনোদিন আমি লন্ডন যাইনি বা লন্ডনে আমার ভিসাও আমার ছিল না। স্বয়ং পার্লামেন্টে প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে বলে যে দেশে কি করে আইনের শাসন কায়েম করব,
তারেক রহমানের বিচারক একটা মামলা রায় দিল, সে তো রায় দিয়ে রাতে রাতে পালিয়ে গেল। একই কথা তোফায়েল সাহেব উনি টক শোতে বলেন, একই কথা প্রেসিডেন্ট এরশাদ উনিও পার্লামেন্টে আমার বিরুদ্ধে কথা বলেন, শেখ সেলিম আমার বিরুদ্ধে কথা বলেন। এরপর 30 তারিখের পর থেকে যখন কিনা তার পিছনে গোয়েন্দা সংস্থার লোকজন লাগতে শুরু করে এবং তাকে খোঁজার চেষ্টা করে, তখন তিনি মালয়েশিয়া পালিয়ে যান 7 তারিখে। সেখানে যাওয়ার পর গোয়েন্দা সংস্থার যেসব লোকজন আছে তাদের অস্তিত্ব তিনি টের পান এবং পাওয়ার পর সেখান থেকে, যেহেতু তার কোনো দেশের ভিসা ছিল না, তিনি পোর্ট এন্ট্রি ভিসা দেশ হিসাবে নেপালে তিনি যান। এবং এই ঘটনাগুলো যে সবকিছু রয়ের সাজানো ছিল সেটা প্রমাণিত হয়। নেপালে যখন যায় তখন ডিজিএফআই রয়ের লোকজন সেখানে তাকে এবং তিনার ছেলে তিনার সাথে ছিল, সেখানে আটকায়। আটকানোর পর নানানভাবে সেখানে নেপালের লোকজনের সহায়তায়, যে তারা ট্যুরিস্ট হিসাবে এখানে ঘুরতে এসেছেন এবং অন্যান্য ট্যুরিস্টদেরকে তিনি খুব চেঁচামেচি করে তখন বলতে থাকেন যে দেখো এই যে নেপালে তোমরা আসছো, নেপালে এই অবস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আমাদেরকে এই ধরনের উত্ত্যক্ত করছে, এই দেশে কেউ আসবে না। তখন নেপালের লোকজন নিজেদের যে সুনাম সেটাকে অক্ষুণ্ণ রাখতে তাদেরকে আবার প্লেনে উঠিয়ে মালয়েশিয়াতে পাঠিয়ে দেন। এই হচ্ছে মূল ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে এখন বলা হয় যে তারেক রহমান মানি লন্ডারিং করেছে। এফবিআই থেকে গিয়ে তারপরে সিআইএ থেকে গিয়ে তারপরে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে এসেছে। এখন সাক্ষী কি দিয়েছে? সাক্ষী দিয়েছে হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের এখানে সিঙ্গাপুরে অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে তারপরে টাকা ট্রান্সফার হয়েছে। সেটা তো বিচারক মোতাহার সাহেব নিজেই বলেছেন যে সেটা আছে। এফবিআই তো নিজে থেকে আর কোনো বাড়তি কোনো কথা বলে নাই, বরং শেখ হাসিনা চেয়েছে এফবিআই কে সেখানে ইনভলভ করতে, যে এই যে দেখো বাংলাদেশের তারেক রহমানের খুব কাছের একজন মানুষ সিঙ্গাপুরে এখানে জঙ্গি কার্যক্রম পরিচালনা করবার জন্য তিনি টাকা ট্রান্সফার করেছেন। তিনি দেশের কথাও চিন্তা করেননি, বাংলাদেশের মুসলমানদের কথাও চিন্তা করেননি, সেখানে এই এফবিআই কে ইনভলভ করেছেন। কিন্তু তিনারা এই আমেরিকার মতো দেশে এফবিআই যেই মামলা নিয়ে কাজ করছে, যেটা নিয়ে তদন্ত করছে, যেই খবর আমেরিকার বাংলা যতগুলো পত্রিকা আছে তার সবচাইতে প্রভাবশালী যে পত্রিকা, যেটা একমাত্র টাকা দিয়ে কিনতে হয়, এখানকার সব বাংলা পত্রিকায় ফ্রি, শুধুমাত্র একটা পত্রিকা টাকা দিয়ে কিনতে হয়, সেটার নাম হচ্ছে ঠিকানা। সেই পত্রিকাতে একেবারে প্রথম পৃষ্ঠায় বড় করে জয়ের $300 মিলিয়ন যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর উঠে এসেছে। সেটা নিয়ে তো কোনো কথা নেই। যদি এফবিআই শুধুমাত্র সাক্ষী দেওয়ার কারণে যে হ্যাঁ আমরা গিয়াসউদ্দিন আল মামুনের এই অ্যাকাউন্টে টাকা পেয়েছি, এটা সাক্ষী দেওয়াই যদি প্রমাণ করে যে তারেক রহমান মানি লন্ডারিং করেছে, তাহলে জয়ের এগুলো কি? অতএব সবকিছুই করা হয়েছে নিজের অস্তিত্ব, নিজের রাজনৈতিক যে প্রভাব ক্ষমতা সেটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু শেখ হাসিনা, আপনি নিজের টিকে থাকার জন্য আপনি তারেক রহমানের পরিবারকে যা ইচ্ছা করেন, সে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনি এমন এমন মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন যেই মানুষগুলোর রাজনৈতিক কোনো পরিচয় নেই, রাজনৈতিক কোনো সুবিধা তারা জীবনে কোনোদিন ভোগ করেনি। আর মোতাহার সাহেবকে আপনি চেনেন? চলুন মোতাহার সাহেবের নিজের মুখে শোনা যাক। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের 4টি জায়গায় বিক্ষোভ হয়েছিল। এর মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আরেকটি হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর এলাকায়, আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন এই বিচারক মোতাহার সাহেব। বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধে আমি মিছিল করার কারণে মেজর কাইম আমাকে রুম থেকে অ্যারেস্ট করে নিয়ে যান। অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে মার্শাল ল কোর্টে বিচার করে। ওই দিন বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির ছাত্ররাই ছিল ম্যাক্সিমাম আসামি, তার মধ্যে আমি এবং আমার বন্ধু রুমমেট মধু ছিল। এই দুজনের পক্ষে ওয়াহিদ মোল্লা, আওয়ামী লীগের সেক্রেটারি, বাগাতিপাড়া থানা, সাক্ষী দেয় যে এই দুটো ছেলে আমার বাগাতিপাড়ার, তারা সবচেয়ে ভালো মানুষ, ভালো ছাত্র, ভালো পরিবারের সন্তান। আমি কোনোদিন কোনো খারাপ কাজে বা অন্যায় কাজে আমি দেখিনি। এই বক্তব্য বা এই সাক্ষী দেওয়ার পরে আমাদেরকে খালাস দেয় মার্শাল ল কোর্ট থেকে। প্রিয় দর্শক, বিচারক মোতাহার তার স্ত্রীকে হারানোর এই শোক হয়তো একদিন কাটিয়ে উঠবেন, কিন্তু তার স্ত্রীকে হারানোর কারণে যে সন্তানরা এতিম হলো, সেই এতিম সন্তানদের কাছে তার মাকে কি আর ফিরিয়ে আনা সম্ভব হবে? এরকম অসংখ্য সন্তান তাদের বাবা হারিয়েছেন, অসংখ্য পিতামাতা তাদের সন্তান হারিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আজকে শেখ হাসিনার আশপাশে যেসব পাগলা কুকুরেরা কুকুরের মতো আচরণ করছে,
তারা শেখ মুজিবুর রহমানের আশপাশেও ছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না। এর বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবেই, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। হতাশ হওয়ার কিছু নেই। আজীবন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না। কতদিন জোর করে থাকবেন? কতদিন? 100 বছর জোর করে থাকবেন? শেখ হাসিনা আরো 100 বছর বেঁচে থাকবেন। তারপর কি? আল্লাহ হাফেজ।